অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান রক্তের বিনিময়ে আসা নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান। দলবাজ কর্মকর্তারা অসহযোগিতা করছে সরকারকে, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগীদের প্রতিহতের ডাক। রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক, প্রধান উপদেষ্টাকে কান্ট্রি ডিরেক্টর। ব্যাংকের তারল্য সংকট কাটাতেও মিলবে ঋণ, আইডিবি দেবে $500 কোটি। এবং শ্রমিকদের বিক্ষোভ সংঘাতে উত্তপ্ত সাভার গাজীপুর, পোশাক খাতে অস্থিরতায় প্রতিযোগী দেশে চলে যাচ্ছে অর্ডার, সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান বিজিএমইএর। জনপদের সময়ের সঙ্গে আছি ইমদাদুল হক। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনও চক্রান্ত অব্যাহত রেখেছে, সজাগ থাকতে হবে। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না। নয়াপল্টনে বিএনপির গণতন্ত্র সমাবেশে কথা বলেন নেতারা। যতদূর চোখ যায় ততদূর শুধু মানুষের উপস্থিতি। কাকরাইল থেকে মতিঝিল, মাঝের সব স্থানেই বিএনপি নেতাকর্মীরা। লাখো কর্মীর অবস্থানে জনসমুদ্র নয়াপল্টন। স্লোগান আর মিছিলে মুখরিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে সকাল থেকেই জড়ো হন দলটির নেতাকর্মীরা। প্রত্যেকের বক্তব্যেই উঠে আসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গণতন্ত্র হরণের অভিযোগ। অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমলাদের মধ্যে এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে, তাদের সরাতে হবে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মাফিয়া সরকার। তারা দেশ ছেড়ে পালালেও তাদের দোসররা অপচেষ্টা অব্যাহত রেখেছে। মাফিয়া চক্রের রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। এই জঞ্জালকে দূর করে জনগণের, বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না মন্তব্য করে তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, সব সংস্কার করে বর্তমান সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধান বাধা দূর হলেও গত 15 বছরের গড়ে ওঠা মাফিয়াদের জঞ্জাল এখনো দূর হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এই নয়াপল্টনের সমাবেশ থেকে বিএনপি নেতারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে নতুন করে আবার সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের। আর তারা বলছেন
যে অন্তর্বর্তীকালীন সরকার যে তারা দেশ পরিচালনা করছেন তাদের অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে জনগণের অধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আবারও পুনরুদ্ধার করা হবে গণতন্ত্র। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দলবাজ কর্মকর্তারা সরকারকে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলেছেন, আত্মত্যাগে পাওয়া নতুন দেশে কাউকে অন্যায় করতে দেয়া যাবে না। আলাদা আয়োজনে আসিফ মাহমুদ বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদদের সহযোগীদের প্রতিহত করেই রাষ্ট্র সংস্কার করা হবে। আর নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যায় জড়িতদের বিচারে কোনো উদারতা দেখানো হবে না। মঙ্গলবার দুপুরে রাজধানীতে ইউথ ফর পলিসি আয়োজন করে বৈষম্যহীন বাংলাদেশে তারুণ্যের ইশতেহার বিষয়ে সেমিনার। দেশের 15টি জেলা থেকে আগত তরুণরা তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের নানা দিক। উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আইন শৃঙ্খলায় দুর্নীতির নানা দিক। 11 দফা দাবি তুলে ধরা হয়। তরুণদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন অন্যায় করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারা। দাবি উঠাতে হবে যাতে ইন্টারনেটটা ফ্রি হয়, ফ্রি না হলেও একেবারে মিনিমাম কস্টে, এবং যাতে একেবারে গ্রামে গঞ্জে স্মার্টফোন থাকে। কেউ যখন নেতা হয়ে গেছে সে তো আসলে আমাদের দাবিগুলো নিয়ে ওখানে নেতা হয়েছে, সে আমাদের কথাগুলো প্রতিনিধিত্ব করবে। মানে তাকে ওই আসনটাতে তুলে রাখার দরকার নাই, তাকেও একজন সাধারণ নাগরিকের মতো হলো কি আমরা যেন চলতে দেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, স্বৈরাচারী সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সব পর্যায়ে প্রতিষ্ঠানে যে দলীয়করণ এবং দুর্নীতি লালন করেছে, তার কারণেই দলবাজ কর্মকর্তারা এখনো নতুন সরকারকে চরম অসহযোগিতা করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এখানে দখলদারিত্ব করাটা আরো বেশি লেজিটিমেসি নিয়ে দখলদারিত্ব করা যায়। এখনো পর্যন্ত এই সমস্যাগুলোর সমাধান করতেই একটা বড় সময় দিতে হচ্ছে। এদিন রাজধানীর বনানীতে জুলাই আন্দোলনের শহীদ নাফিসের শোক সভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সমন্বয়কদের কোনো অভিধায় অভিহিত না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই আন্দোলনের প্রধান কারিগর শহীদেরা। গণ অভ্যুত্থান কোনো দল, মত, গোষ্ঠীর নয় বলেও জানান নাহিদ ইসলাম। এই আন্দোলনের রূপকার হচ্ছে এই যে শহীদ নাফিস সহ যে সকল শহীদেরা। এই অভ্যুত্থান কিন্তু কোনো দলের নয়, মতের নয়, কোনো গোষ্ঠীর নয়। এই অভ্যুত্থানটি সমগ্র বাংলাদেশের মানুষের। ফ্যাসিস্টদের সাথে কোনো ধরনের উদারতার প্রশ্নই আসে না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। মানবাধিকার হরণ করলে, স্বৈরতন্ত্র কায়েম করলে তার পরিণতি কি হয়, সে যাতে পৃথিবীর বুকে, পুরো পৃথিবীর ইতিহাসে এটা লিপিবদ্ধ হয়ে থাকে। এদিন সকালে রাজশাহীর তেরখাদিয়া জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ম্যান্ডেটের অগ্রাধিকার দিয়েই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে, সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কারো ক্ষমতার অভিলাষ নেই বলেও দাবি করেন শ্রম উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশ ও নেপাল সার্ক এবং বিমস্টেকের সদস্য। দুদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। নেপালের বিশাল জলবিদ্যুৎ সম্ভাবনার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন রাষ্ট্রদূত এবং আশা প্রকাশ করেন, শিগগিরই জ্বালানি বাণিজ্য শুরু করতে সক্ষম হবে বাংলাদেশ ও নেপাল। বৈঠকে সার্কের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। এ সময় সার্ক ও বিমস্টেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন নেপালের রাষ্ট্রদূত। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর। এদিকে বাজেট ও ব্যাংক খাতের তারল্য সংকট কাটাতেও বিশ্বব্যাংক ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় $400 থেকে $500 কোটি দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক IDB।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার 1 মাস পর থেকেই বাংলাদেশে আসতে শুরু করেছে উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান। অর্থনৈতিক সংস্কারের নানামুখী আলোচনার মধ্যে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল লায়েক শেখ। যমুনায় এ বৈঠকে ঋণ সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন সংস্থাটির প্রতিনিধি। জানান, রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক খাত, বন্যা ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও বায়ুর মান উন্নয়নে চলতি অর্থ বছরে দেয়া হবে $200 কোটি বেশি অর্থ সহায়তা। এদিন সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্জিসের নেতৃত্বে 7 সদস্য। বৈঠক শেষে উপদেষ্টা জানান, আর্থিক খাতের সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট কাটাতে ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো। এদিকে বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে 2026 সালের মধ্যে $4 থেকে $500 কোটি ঋণ সহযোগিতার প্রতিশ্রুতি দেয় সংস্থাটি। In supporting the socio-economic development of the country, inshallah, for the next 3 to 5 years. Really to be able to give in terms of supporting the infrastructure development next 3 years with maybe around $4 to $5 billion. রিসেন্ট ফ্ল্যাট এবং ওরা অলরেডি সিলেটে সার্ভে করেছে, সিলেটে অলরেডি বন্যা হয়েছে, এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে, এগুলো আবার নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এইগুলো ওরা সহায়তা দেবে। উপদেষ্টা জানান, সাইক্লোন সেন্টার, বড় বড় ভবন নির্মাণ, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আইডিবি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগামী 5-6 মাসের মধ্যে সরকারি এলসির দায় পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি ও 122টি ব্যাংকের প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে একথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসেন আরা শিখা। গভর্নর স্যার আরও আশাবাদ ব্যক্ত করেছেন যে আরও 5-6 মাসের মধ্যে সম্পূর্ণ ওভারডিউ, যেটা দাবি করা হচ্ছে যে অনেক বেশি, সেটা উনি বলেছেন যে এটা পরিশোধিত হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক কিছুটা বিপদগ্রস্ত অবস্থায় পড়েছে, এটা সত্য, কিন্তু আমাদের অতীতেও কখনো খেলাপি হওয়ার কোনো রেকর্ড নাই এবং বর্তমানেও আমরা মনে করছি যে আমাদের উপর যে ওভারডিউ রয়েছে সেই ওভারডিউ আমরা পরিশোধ করতে পারবো। আমরা প্রতিদিন $50 থেকে $60 মিলিয়ন করে কিন্তু পরিশোধ করছি। দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্ত হয়েছে 43 শীর্ষ সন্ত্রাসী। পালিয়ে যাওয়া 70 জঙ্গি সহ 826 কয়েদির হদিশ এখনো মেলেনি। এ অবস্থায় তাদের গ্রেফতারের চেষ্টা করছে গোয়েন্দারা। বিকেলে কারা অধিদপ্তরে মতবিনিময় সভায় কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। বলেন, কারাগারের অনিয়ম দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়া হয়েছে। হাজারের অধিক পালালেও বর্তমানে অ্যাপ্রক্সিমেটলি 900 জন পলাতক আছেন, বাকিরা কিন্তু কারাগারে ফেরত এসছেন। অতি দ্রুততার সাথে সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং পরবর্তীতে তাদের পর্যটন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জঙ্গি আছে অ্যারাউন্ড, সব মিলিয়ে আমাদের 70, টোটাল 94টা অস্ত্র লুট হয়ে গিয়েছিল। এর মধ্যে বর্তমানে অবশিষ্ট আছে 29টা অস্ত্র আমাদের এখনো উদ্ধার করা বাকি আছে। কারাগারের পরিবেশ, মাদক ও অনিয়ম দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়ার কথাও জানান কারা মহাপরিদর্শক। যেসব কারা কর্মকর্তা কর্মচারীদের নামে দুর্নীতি অথবা নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগ রয়েছে অথবা পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে কার্যক্রম বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। বন্দী ব্যবস্থাপনার মান উন্নয়নের জন্য আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনার ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা সহ তাদের প্রাপ্যতা অনুযায়ী সুবিধাদি নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা দেশের কারাগারগুলোতে 42,000 ধারণ ক্ষমতা থাকলেও বন্দী আছে 50,000-এরও বেশি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। স্বপ্ন চোখে বিদেশ যাত্রার পর শূন্য হাতে ফেরা, দিন দিন বেড়েই চলেছে এর সংখ্যা। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলেও আজও মালদ্বীপ থেকে ফিরেছেন 8 শ্রমিক। ভুক্তভোগীদের অভিযোগ, মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনারের গাফিলতিতেই হুমকির মুখে 1 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর ভবিষ্যৎ। পরিবারের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। আপন মানুষকে ঘরে ফিরে পেতে বাইরে স্বজনদের অপেক্ষার প্রহর যেন শেষ হয় না।
দীর্ঘদিন প্রবাস যাপনের পর আনন্দ চিত্তে দেশের মাটিতে পা রাখেন রেমিটেন্স যোদ্ধারা। তবে মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল তার ভিন্ন চিত্র। চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, নেই স্বজনদের অপেক্ষা। দেখে কে বলবে এরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিটেন্স যোদ্ধা। আমি যখন খালি হাতে আসলাম, আমার ছেলে মেয়ে আছে না, বাচ্চা আছে না, মা বাবা আছে না, কি নিয়ে যাচ্ছি? আমি হয়তো সম্পদ বেঁচে গেছি, আমি কখনো এরকম ভাবছি না যে আমি ফিরামো। ভুক্তভোগীদের অভিযোগ, মালদ্বীপের নতুন সরকারের দেয়া নতুন ভিসা নীতি সম্পর্কে কিছুই জানেন না তারা। বাংলাদেশ হাই কমিশনও দায় সেরেছে শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়েই। নতুন নিয়ম অনুযায়ী বন্ধ করা হয়েছে ফ্রি ভিসা, অর্থাৎ কর্মীরা যে কোম্পানির ভিসা পেয়েছেন শুধুমাত্র সেখানেই কাজ করতে পারবেন। তবে ভুক্তভোগীদের দাবি, কাজ না থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে শুধুমাত্র একটি কোম্পানির নামে তাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছে বাংলাদেশ সরকার। আমি সাইন দিয়েছি, কেন আমার 3 বার সাইনটা কাটলো? কাটতে আমাদের আজকে 2 মাস 17 জেল খাটালো। কি অপরাধ আমার বিরুদ্ধে তার কোনো অভিযোগ না, কোনো কেস নেই। এখন ওদেরকেও যে ওদের মলদ্বীপিয়ান লোক দৃষ্টি আকর্ষণ করছে, আমি ছুটি করে ব্যবসা করি, এটাই। 1 লাখেরও বেশি বাংলাদেশি কাজ করেন মালদ্বীপে। ভুক্তভোগীরা বলছেন এদের অধিকাংশই রয়েছেন গ্রেফতার আতঙ্কে। তাদের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়তে পারে মালদ্বীপের এই বিশাল শ্রমবাজার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান। রক্তের বিনিময়ে আসা নতুন দেশ করার সুযোগ কাজে লাগানোর আহ্বান। দলবাজ কর্মকর্তারা অসহযোগিতা করছে সরকারকে, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগীদের প্রতিহতের ডাক। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়ের।